গুড ইভিনিং। তোমরা যে টপিকটা এতক্ষণ পড়লে সেটারই একটু এক্সটেন্ডেড স্লাইডস এগুলো। তো দেখে নিই আর্টিফিশিয়াল এয়ারওয়ে বলতে কী বোঝাচ্ছে। আর্টিফিশিয়াল এয়ারওয়ে মানে তোমরা জানলে ট্রেকিওস্টোমি, এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এয়ারওয়ে। তো এরা কি করে যে অ্যাডিকুয়েট ভেন্টিলেশনের জন্য বা ভেন্টিলেশন মেনটেন করার জন্য আর্টিফিশিয়ালি আমরা ট্রেকিওস্টোমি বা এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন করছি। তার ফলে কি হয়, আপার এয়ারওয়ে বা লোয়ার এয়ারওয়ে থেকে এয়ারটা ট্রেকিয়া ব্রঙ্কিয়ালসে পৌঁছায়। এর ফলে অনেক সময় হয় যে এয়ারওয়ে ব্লকেজ হয়েছে, আর্টিফিশিয়াল এয়ারওয়ে করলে সেই ব্লকেজটাও ক্লিয়ার হয়ে যায় বা আমরা রিমুভ করতে পারি। অনেক সময় হয় কোনো ফরেন বডি রয়ে গেছে তাই এয়ারওয়ে ক্লিয়ার নেই, সেক্ষেত্রেও আর্টিফিশিয়াল এয়ারওয়ে করা হয়ে থাকে। এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন, তাহলে এন্ডো মানে ভেতরে, মানে ইনটু দ্য ট্রেকিয়া যে টিউব পরানো হচ্ছে তাকে বলছে এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন। তাহলে কি হবে, এটা হচ্ছে একটা এন্ডোট্রেকিয়াল টিউব মুখ থেকে বা নাক থেকে ল্যারিঙ্গোস্কোপের মাধ্যমে ট্রেকিয়াতে পৌঁছে দেওয়া, তাকেই বলছি এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন। ল্যারিঙ্গোস্কোপের মাধ্যমে এন্ডোট্রেকিয়াল টিউবটাকে মুখ থেকে ট্রেকিয়াতে ইন্ট্রোডিউস করানো, তাকেই বলছি। এটা একটা টিউব যেটা পরে তোমরা ছবিটা দেখবে, পাস করানো হয় ওরাল ওরোফ্যারিংস পাস করিয়ে ট্রেকিয়াতে পৌঁছায়। তাহলে এখানে দেখো, যার ফলে পেশেন্টের যে অ্যাসপিরেশনের চান্স ছিল বা কোনো ব্লকেজ হচ্ছিল বা কোনো সিক্রেশন, সেগুলো আর তার রেসপিরেশনকে হ্যাম্পার করে না। তার ফলে টিউবটা ইজিলি আমাদের রেসপিরেশনকে মেনটেন করার চেষ্টা করতে পারে। এটা একটা জাস্ট রুট করে দেওয়া আর্টিফিশিয়ালি, মানে একটা পেটেন্ট এয়ারওয়ে করে দেওয়া। এয়ারওয়ে একটা ড্রেন ছিল, সেই ড্রেনটার কোথাও একটা ব্লকেজ, তাই এয়ার যেতে পারছে না, সেই জন্য এই টিউবটার ভেতর দিয়ে এয়ারটা জাস্ট পাস করবে, দ্যাট ইজ আর্টিফিশিয়াল এয়ারওয়ে। ঠিক আছে, এটা সাধারণত একটা ইমার্জেন্সি প্রসিডিওর। দেখো ছবিটা, এখানে একটা বাল্ব দেখতে পাচ্ছ যেটা ট্রেকিওস্টোমিতে দেখেছিলে। এখান থেকে যদি আমি এয়ার দিই, সেই এয়ারটা এসে এই যে বাল্ব সেটাকে ইনফ্লেট করে, এটাকে কাফ বলা হয়, কাফ। ওকে, কাফটা ইনফ্লেটেড হয়। যখনই ডিফ্লেট করে দেবে তাহলে কি টিউবটা ডিসলস হয়ে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। তাহলে যে পেশেন্টের এই ট্রেকিওস্টোমি বা এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন করা আছে তার নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে, স্পেসিফিক কাজ কি? চেস্ট এক্সপ্যানশন দেখা, কেননা আমরা জানি ট্রেকিয়া থেকে দুটো ব্রঙ্কাস দুদিকে ভাগ হয়ে গেছে, রাইট অ্যান্ড লেফট। তাহলে সেটা যদি আমি দেখা গেল একটা ব্রঙ্কাসে ঢুকে গেছে, তাহলে কি একটা লাং ইনফ্লেট করবে, সেক্ষেত্রে ওই জন্য সবসময় আফটার ইনটিউবেশন আমাদেরকে অসকালটেট করতে হয় রেগুলার বেসিসে যে দুটো লাং সমানভাবে এয়ার ঢুকছে কিনা বা অক্সিজেনেশন হচ্ছে কিনা, দুটো সমানভাবে ইনফ্লেট করছে কি করছে না সেটা আমাদেরকে অবজার্ভ বা কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। ব্রিথ সাউন্ড অসকালটেট করতে হবে। চেস্ট এক্সরে নিয়েও আমরা পজিশন, এন্ডোট্রেকিয়াল টিউবের পজিশনিংটা কনফার্ম করতে পারি। এছাড়া 8 to 12 আওয়ার্স ইন্টারভ্যালে যে কাফ দেখালাম এক্ষুনি আগের ছবিতে, এই কাফ প্রেশারটা ঠিক আছে কি না দেখার জন্য আমাদের 8 to 12 আওয়ার্স অন্তর প্রেশারটা চেক করতে হবে। আর কোনো রকম দেখে মনে হচ্ছে পেশেন্ট অ্যাসপিরেট করেছে বা করতে পারে, সেটাও ক্লোজলি অবজার্ভ করতে হবে। যদি দেখা যায় এন্ডোট্রেকিয়াল টিউবের কাছে বা ট্রেকিওস্টোমি টিউবের কাছে সিক্রেশন অ্যাকুমুলেশন হয়েছে, সেটা ইমিডিয়েটলি ক্লিন করা। যদি যে গজটা দিয়ে ক্লিন করা হচ্ছিল বা ট্রেকিওস্টোমি কেয়ার দেওয়া হয়েছিল সেই গজটা সিক্রেশনে ভিজে গেছে, তাহলে ইমিডিয়েটলি চেঞ্জ করা। যদি টেপটায় কোনো কারণে
সিক্রেশন লেগে ভিজে গেছে বা ওয়েট হয়ে গেছে সেটা চেঞ্জ করা, যদি যে টেপ দিয়ে এন্ডোট্রাকিয়াল টিউবকে সিকিউর করা হয় সেটাও যদি ওয়েট হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও আমাদের ডিসকার্ড করে নতুন ইউজ করতে হবে। আর এছাড়া সম্ভব হলে 24 আওয়ার্স বা 24 to 48 আওয়ার ইন্টারভ্যালে ইফ রিকোয়ার্ড তাহলে অ্যাঙ্গেল অফ দ্য endotracheal tube should be changed. Okay, angle means the position of the endotracheal tube. এছাড়া কি ওরাল কেয়ার, বুঝতেই পারছো ইচ শিফটে ওরাল কেয়ার নিতে হবে, স্পেশাল মাউথ কেয়ার নিশ্চয়ই বুঝতে পারছো। আর এছাড়া যখনই টিউবটা রাইট অ্যাঙ্গেল থেকে লেফট অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বা পজিশন চেঞ্জ করা হচ্ছে তখন অবশ্যই দুজনে হেল্প নিয়ে করতে হবে, কেননা যদি পেশেন্ট রেস্টলেস বা ইরিটেটেড হয়ে যায় বা গ্যাগ রিফ্লেক্স রিটার্ন করে ইমিডিয়েটলি তাহলে কিন্তু টিউব ডিসলস হয়ে যাওয়ার চান্স থাকে। যখনই মনে হবে সাকশন করা দরকার ইমিডিয়েটলি সাকশন করতে হবে। এছাড়া সাকশনিং এক্সেসিভ করা যায় না, তাহলে আবার আমার হাইপক্সেমিয়া হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। কাফ ইনফ্লেশন ডিফ্লেশন এটা আগেই বললাম, সেটা মেনটেন করতে হবে 8 to 12 আওয়ারলি। আর অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে হবে, হাই হিউমিডিটি মেনটেন করতে হবে সেই এনভায়রনমেন্টে। এই জন্য আমরা কি দেখি ইন্টেন্সিভ ইউনিটগুলো সবসময় এয়ার কন্ডিশনড হয়, কেননা যদি ড্রাই হয়ে যায়, যেমন আমরা যে এয়ারগুলো ইনহেল করি তাহলে কি যখন দেখবে যে ন্যাজাল সিক্রেশনটা ড্রাই হয়ে গেলে আমাদের জল পিপাসা পায় বা আমরা মুখটা শুকিয়ে গেলে একটু জল খাই, সেরকম যে পেশেন্টের আর্টিফিশিয়াল এয়ারওয়ে সে তো বলতে পারবে না, ওই জন্য সবসময় হিউমিডিফায়ার ইউজ করে যে জলটা মধ্যে দিয়ে যায় অক্সিজেন সেটাকে সবসময় ময়েস্ট করে রাখার ব্যবস্থা করা হয়। তোমরা এগুলো আসলে চোখে না দেখলে না মাথায় ঠিক ঢুকবে না বা বুঝতে পারবে না, জাস্ট শুনে রাখো, আবার যখন আমরা ওয়ার্ডে যাব তখন তো আবার এক্সপ্লেন করব। ওকে, এছাড়া যাতে টিউব খুলে না যায় সেটার প্রোটেকশন রাখা বা অবজার্ভ করা, এগুলো একই জিনিস বারবার বলা আছে। বাড়ির লোককে বোঝানো যে এই যে টিউবটা পরানো হয়েছে তার কারণটা কি বা এর উদ্দেশ্যটা কি, এই টিউবটা দেওয়ার পেছনে কি পারপাস আছে আমাদের। আর যদি দরকার পড়ে পেশেন্টের রেস্টলেসনেসের জন্য হালকা করে আমরা বেডশিট বা সফট ব্যান্ডেজ দিয়ে আমরা রেস্টেন করতে পারি। স্কিন ইন্টিগ্রিটি মেনটেন করতে হয় স্ট্রিক্টলি। এবার আসি এক্সটিউবেশন মানে টিউব খোলার প্রসিডিওর। তাহলে সেক্ষেত্রে টিউবটা যে কেউ ওরকম মানে অর্ডার হলো আর খুলে দেওয়া যায় না, সেজন্য রেসপিরেটরি থেরাপিস্টের হেল্প লাগে। এখনকার দিনে দেখবে যে ডাক্তাররা বা যদি উইথ সুপারভিশন সিস্টাররাও করতে পারে। আমরাও নার্সিংহোমে এক্সটিউবেশন করেছি, কিন্তু তার কিছু পার্টিকুলার প্রসিডিওর আছে। পেশেন্ট ভেন্টিলেশনে থাকলে তাকে আগে উইনিং করতে হয়, আস্তে আস্তে ভেন্টিলেটর সেট আপটাকে চেঞ্জ করতে হয়, করে যখন দেখা যায় হ্যাঁ পেশেন্ট ভেন্টিলেটরি সাপোর্ট ছাড়া রেসপিরেশন নর্মাল প্যাটার্ন মেনটেন করতে পারবে তখন তাকে ভেন্টিলেশন অফ করে 4 থেকে 6 ঘন্টা অক্সিজেনে রাখা হয়, যাকে বলা হয় টি পিস, ক্যাপিটাল টি পিস, টি এর মতো দেখতে তাই এর নাম টি পিস। তো এবার যখন খোলা হবে তখন পেশেন্টকে সেমি ফলোয়ার পজিশনে বসানো হবে, ব্রিদিং এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয় তার আগে। তাহলে বুঝেছো আমরা কেন ব্রিদিং এক্সারসাইজ শিখেছি আগে। ব্রিদিং এক্সারসাইজ শিখিয়ে দিলে এবার পেশেন্টকে কাফ তার আগে তুমি ইমার্জেন্সি আর্টিকেলস বা ইনটিউবেশনের আর্টিকেলস তোমায় রেডি করে রাখতে হবে, কেননা আমরা জানি না পেশেন্টটা পারবে কি পারবে না, জাস্ট দেখেছি যে হ্যাঁ পারছে। যদি কোনো কারণে অ্যাসপিরেট করে ফেলে, যেহেতু অত বড় একটা টিউব অ্যাডাল্ট সাইজ টিউব তার গলার কাছে ছিল, গলা ব্যথা হবে, কিছু সেলুলার ডিস্ট্রাকশনও হতে পারে, তার জন্য সে হয়তো ডিগ্লুটেশনের প্রবলেম ফেস করতে পারে, তার ফলে কী হবে অ্যাসপিরেট করতে পারে সিক্রেশনটা, সেই জন্য আমাদেরকে ইনটিউবেশনের সেট আগেই রেডি রাখতে হবে। ওকে, অক্সিজেনেশন, সাকশন মেশিন, চেস্ট ফিজিওথেরাপি, নার্সিং পার্সোনেল
গ্রুপ ডি অ্যান্ড মেনিয়াল স্টাফ, মেডিকেল অফিসার তো বটেই। ওকে, এবার সেমিফাবলার পজিশন করে কাফ ডিফ্লেট করতে হবে। আর রেসপিরেটরি ডিফিকাল্টি কী আছে সেটা অবজার্ভ করে নিতে হবে। অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড মনিটরিং ভালো করে অবজার্ভ করে নিতে হবে। দরকার হলে 100% অক্সিজেন 2 মিনিট তাকে অ্যাডমিনিস্টার করতে হবে। এছাড়া পেশেন্ট যদি কমপ্লেন করে যে তার অসুবিধা হচ্ছে, তাহলে এক্সটুবেশন হবে না, সেক্ষেত্রে আমাদেরকে একটু ডিলে করতে হবে। এভাবে সাকশানিংয়ের মাধ্যমে ধীরে ধীরে এক্সটুবেশন প্রসিডিওরটা কমপ্লিট হয়। এবার আসি মেকানিক্যাল ভেন্টিলেশন। মেকানিক্যাল ভেন্টিলেশনটা হচ্ছে, যেমন আমরা বললাম আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, তো সেটাই যখন একটা মেশিনের মাধ্যমে যে ভেন্টিলেশন মেনটেন করা, তাকেই বলছে মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে কি, ইট কন্ট্রোলস পেশেন্ট রেসপিরেশন ডিউরিং সার্জারি অর ডিউরিং ট্রিটমেন্ট অর সিভিয়ার হেড ইঞ্জুরি। যখন আমার রেসপিরেটরি সেন্টার ড্যামেজ, তখন রেসপিরেশন চালানোর মতো কেউ নেই, তাহলে কী হবে, মেশিনের সাহায্য করতে হবে, দ্যাট ইজ মেকানিক্যাল ভেন্টিলেশন। এর মাধ্যমে পেশেন্টকে বা পেশেন্টের ব্লাডে অক্সিজেনেশন করা হয় আর ভাইটাল অর্গানগুলো অক্সিজেন সাপ্লাই পায়। এখানে রেসপিরেটরি মাসেল যেহেতু কোনো কাজ করে না, তাই রেস্টে থাকে। এই যে মেকানিক্যাল ভেন্টিলেশন, এটা দুভাগে হতে পারে, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন আর নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন। এর ইন্ডিকেশন হচ্ছে, যদি আমার অক্সিজেন লেভেল লেস দ্যান 50 মিলিমিটার মার্কারি হয়ে যায়, বা ভাইটাল ক্যাপাসিটি, মানে আমাদের একটা টাইডাল ভলিউম আছে, আমরা একটা রেসপিরেশনের টোটাল একটা এয়ার নিই, সেই এয়ারটা যদি লেস দ্যান 2 টাইমস দ্য টাইডাল ভলিউম হয়ে যায়। ওকে, আর নেগেটিভ ইন্সপিরেটরি ফোর্স যদি 25 সেন্টিমিটার পার ওয়াটারের নিচে নেমে যায়, আর রেসপিরেটরি রেট মোর দ্যান 35 পার মিনিট হয়, তাহলে আমাদের ভেন্টিলেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশনে হেল্প লাগে। রেসপিরেটরি রেট মোর দ্যান 35 পার মিনিটকে কী বলে, একটু টাস্ক হিসেবে লিখে ফেলো। তাহলে নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন আর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন আমরা দেখেছি, তাহলে দেখে নিই। সিম্পল অ্যান্ড ডু নট রিকোয়ার ইন্টিউবেশন অফ দ্য এয়ারওয়ে। তাহলে কী বলছে, এটা একটা সিম্পল প্রসিডিওর আর এটার জন্য ইন্টিউবেশন করতে লাগে না, এয়ারওয়ের ইন্টিউবেশন দরকার নেই। নেক্সট, কোন কোন কেসের ক্ষেত্রে করা হয়, আয়রন লাং, যাকে অনেক সময় ড্রিঙ্কার অ্যান্ড শ ট্যাঙ্ক বলা হয়। এটা ফার্স্ট এই মেশিনটা তৈরি করা হয়েছিল লং টার্ম ভেন্টিলেশনের জন্য। আর এই মেশিনটা একটা বড় ট্রাঙ্কের মতো দেখতে হয়, ট্যাঙ্কের মতো দেখতে হয়। দেখে নাও। দেখো, পেশেন্ট কিন্তু ইন্টিউবেট করা নেই, একটা মেশিনের ভেতর পেশেন্টটা আছে, এইখান থেকে এই অবধি আমার নেগেটিভ প্রেশার মেনটেন করছে। পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, যেটা আমরা সাধারণত দেখে থাকি, এটা কি, পেশেন্টকে এন্ডোট্রেকিয়াল টিউব বা ট্রেকিওস্টমি টিউবের মাধ্যমে দেয়া হয়, আর এখানে পজিটিভ প্রেশার মেনটেন করা হয় এয়ারওয়েতে এয়ার ফ্লো করি। ওকে, তাহলে সেটা যেদিন প্র্যাকটিক্যাল হবে সেদিন দেখিয়ে দেব কিভাবে মেশিনটা কাজ করছে। আর সবসময় পেশেন্টকে শুরু করার আগে এয়ার প্রেশার 0-তে করে নিতে হয়। আর পেশেন্টের একটা মেকানিক্যাল ভেন্টিলেশনের সাথে একটা আর্টিফিশিয়াল চেস্ট লাং থাকে, যে যখনই পেশেন্টকে টাইডাল ভলিউম দেবে বা মিনিট ভলিউম স্টার্ট করবে, তখনই সেটা লাগিয়ে আগে, পেশেন্টকে লাগানোর আগে চেস্ট লাং লাগিয়ে টেস্ট করে নেওয়া হয় যে এটা ইনফ্লেট করছে কি করছে না। যদি না করে, তাহলে পেশেন্টের প্রবলেম বুঝতে হবে, পেশেন্টকে দেওয়া যাবে না। ওটা কারেকশন করে তারপর ভেন্টিলেশন স্টার্ট করতে হবে। তুমি ওই চেস্ট লাং দেখে বুঝতে পারবে লাংসের রিকয়েল। ওকে, প্রেশার্ড সাইকেল, এখানে ভেন্টিলেশনে কিছু ভাগ থাকে। সে প্রেশার সাইকেল মানে ডেফিনেশনেই বুঝতে পারছো, ডেলিভার্স এ ফ্লো অফ এয়ার দ্যাট ইজ ইন্সপিরেশন আনটিল ইট রিচেস এ প্রিসেট প্রেশার অ্যান্ড দেন সাইকেলস অফ। মানে একটা সেট করে দেওয়া হয় যে
এতটা প্রেশার আমি দেব আর পেশেন্ট এতটা প্রেশার নিতে পারবে। তাহলে যখন সেই মেশিনের প্রেশার কমপ্লিট হয়ে যাবে তখন মেশিন স্টপ করবে, আবার পেশেন্ট নেবে কিছুটা, আবার প্রথম থেকে শুরু হবে। এভাবে প্রেশারটা যে মনিটর করা হয়েছে বা প্রি ডিসাইডেড প্রেশার, সেটা সাইকেল চলতে থাকে আর এক্সপ্রেশনটা প্যাসিভলি হয়ে যায়। এটা শর্ট টার্মের জন্যে। আর এটা কমন মেশিনের এই যে মোডটা, এটা খুবই কমন, সাধারণত প্রত্যেক মেশিনেই থাকে। টাইম সাইকেল সেম, ওখানে প্রেশার সাইকেল ছিল, এখানে টাইম সাইকেল। এখানে এয়ারটা যে লাংসে পুশ করছে বা ইনহেল করাতে হেল্প করছে, সেটাও একটা টাইম ওয়াইজ। আমরা যেমন অনেক সময় কি, যখন তোমরা নিচ থেকে ওপরে 4 তলায় ওঠো তখন লং টাইম ধরে লং ব্রিথ নাও, কিন্তু আবার যখন ঘুমোচ্ছ ধরো তখন শর্ট ব্রিথ নিচ্ছ। সেই রকম একটা টাইম সেট করে দেওয়া হয় যে এই টাইমের ভেতর ও এতগুলো রেসপিরেশন নেবে। ভলিউম সাইকেল মানে এতটা এয়ার আমি লাংসে দেব এই টাইমের ভেতর। ওকে, লং রেসপিরেশন কিন্তু র্যাপিড রেসপিরেশন। ওকে, এছাড়া কি একটা টাইডাল ভলিউমও সেট করে দেওয়া হয় যাতে চেস্ট আর ভেন্টিলেশনের মাঝে কোনো রকম প্রবলেম না হয়, বা সে যে রেসপিরেশনটা নিচ্ছে সেটা তার চেস্ট ওয়াইজ বা বডি ওয়েট ওয়াইজ আমাদেরকে হিসেব করে নিয়ে তবে আমাদের এয়ারটা ডিসাইড করতে হয় যে এই পার্সনের এতটা টাইডাল ভলিউম হতে পারে। নন ইনভেসিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, অনেকেই দেখেছো বাইপ্যাপ মেশিন বা সিপ্যাপ, বাচ্চাদের ক্ষেত্রে তোমরা বাচ্চাদের ওয়ার্ডে গেলে দেখতে পাবে। এটা ফেস মাস্ক, একটা ডিফারেন্ট টাইপের ফেস মাস্ক আছে যেটা নোজ চিন কাভার করে হয়, এয়ার টাইট হতে হয়। সেই মাস্কের মাধ্যমে একটা ছোট্ট বাইপ্যাপ মেশিন থাকে। আচ্ছা, এটা টাস্ক বাইপ্যাপ, এটা ফুল ফর্মটা লিখে ফেলে। ওকে, সিপ্যাপ, ওহো এখানে দেওয়াই আছে সিপ্যাপ, বাইপ্যাপের ফুল ফর্ম। এগুলো সাধারণত ইউজ করা হয় যাদের স্লিপ অ্যাপনিয়া বা পজিটিভ প্রেশার রিকোয়ার্ড ডিউরিং স্লিপ, তাদের ক্ষেত্রে। কন্ট্রোলড ভেন্টিলেশন, এখানে দেখো টোটালটাই কন্ট্রোল করা হয়, পেশেন্ট কিছুই করতে পারছে না, টাইডাল ভলিউম সেট করা হলো। পেশেন্ট এখানে দেখো ইউজ দ্য পেশেন্টস হু ক্যান নট ইনিশিয়েট রেসপিরেশন, মানে যে রেসপিরেশন ইনিশিয়েটই করতে পারছে না তার জন্য সেট করা হয়। আর এটা লিস্ট মোড বিকজ পেশেন্ট ট্রাইস টু ইনিশিয়েট বিট দ্য এফোর্টস আর ব্লক বাই দ্য ভেন্টিলেটর, মানে অনেক সময় পেশেন্ট রেস্টলেস হয়ে পড়ে বা ড্রাগসের জন্য, তখন চেষ্টা করা হয় পেশেন্ট রেস্টে থাকবে, হাইপার ক্যাপনিয়া পেশেন্ট রেস্টে থাকলো আর মেশিন তাকে হেল্প করে দিল। অ্যাসিস্ট কন্ট্রোল, তাহলে এখানে বুঝতে পারছো যে একটু অ্যাসিস্ট করবে, মনিটরটা বা ভেন্টিলেটরটা পেশেন্টকে অ্যাসিস্ট করবে। সাধারণত এটাই ইউজ করা হয়, পেশেন্টের কিছু পাওয়ার আছে বা ক্যাপাবিলিটি আছে আর মেশিন কিছুটা করে হেল্প করে দিল। তাহলে এখানে টাইডাল ভলিউম ভেন্টিলেটর দুটোই প্রিসেট করা হলো। ভেন্টিলেটরের যে ব্রিদিং ফ্লো রেট ওয়াইজ রেট সেট করে দেওয়া হলো আর পেশেন্টকে ব্রিদিং ইনিশিয়েট করতেও হেল্প করছে, এন্ড করতেও হেল্প করছে। এসআইএমভি, সিনক্রোনাইজড ইন্টারমিটেন্ট ম্যান্ডেটরি ভেন্টিলেশন, এটাও কিন্তু খুব কমন মেথড, কমন মোড ইন মেকানিক্যাল ভেন্টিলেশন। জাস্ট সেম, এখানে পেশেন্টকে ধরো আমাদের 12 থেকে 20টা যদি নর্মাল রেসপিরেশন হয়, প্রেশারের ক্ষেত্রেও যদি সেম হয়, তাহলে তখন কি করা হয়, হয়তো মেশিন এখানে শুধু এসআইএমভি আছে, তাহলে এখানে হচ্ছে জাস্ট ইন্টারমিটেন্ট করা হয়, যখন পেশেন্ট পারলো না তখন মেশিন সেটা দিয়ে দিল, আবার পেশেন্ট যখন পারবে তখন মেশিন স্টপ হবে। এভাবে এই মোডটা কাজ করানো হয়, মানে সিমিলার টু অ্যাসিস্ট কন্ট্রোল অ্যালাউস পেশেন্ট টু ব্রিথ স্পন্টেনিয়াসলি অ্যাট দেয়ার ওন রেট,
can be used as primary or weaning mode. When used in weaning mode, the number of SIMMA beats is gradually decreased and the patient gradually resumes spontaneous breathing. বোঝা গেল? পেশেন্টকে মেশিন সুযোগ দেয় যে এই সেকেন্ডের মধ্যে ও রেসপিরেশনটা নিল কি না। যদি নিল পেশেন্ট দেবে না, যদি না নিল তাহলে পেশেন্ট দিয়ে হেল্প করবে। এগুলো একটু জেনে নাও কী কী থাকে। টাইডাল ভলিউমের একটা কলাম এতক্ষণ ধরে বললাম, রেসপিরেটরি রেটের একটা কলাম মানে বাটন থাকে, FiO2 ফ্র্যাকশনড অক্সিজেন, ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, সেটার একটা বাটন থাকে। এগুলো ডিসাইড করা হয় পেশেন্টের এবিজি বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস ভ্যালুর উপর ডিপেন্ড করে। এছাড়া কিছু পিক প্রেশার, মিনিট ভলিউম এগুলোও থাকে। এগুলো এখন তোমরা ঠিক বুঝবে না, এমনি জাস্ট একবার পড়ে নাও। দেখো পিপ বলেও একটা মানে বাটন থাকে, যেটা কি পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, এটা তোমাদের ফুল ফর্মে আসে। এটা রেসপিরেশনের সময় যে এক্সপিরেটরি ফেজ সেটাতে এই পিপ হেল্প করে। এর ফলে অনেক সময় হয় লাংস ইনহেল করছে কিন্তু এক্সেলেশন সময় তখন সে CO2 রেখে দিল বা রেসিডুয়াল যে এয়ার সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে, এক্সেলেশন পাওয়ার কমে গেছে, তখন এই পিপ প্রেশার হেল্প করে এক্সেল করতে। তাহলে সেগুলো কোন কোন ক্ষেত্রে, যেমন লাং অ্যাটেলেক্টেসিস, যদি পিপ দেওয়া হয় তাহলে লাং অ্যাটেলেক্টেসিসকে আমরা প্রিভেন্ট করতে পারবো। নার্সিং ম্যানেজমেন্ট একই কথা বারবার বলা হচ্ছে, আর বলতে চাইছি না, তোমরা জাস্ট পড়ে নাও। যেটা বুঝতে পারোনি সেটা আমি জানি কোনটা, তারপরে আমি বলে দেবো। ওকে, তোমরা কিন্তু এই শর্ট ফর্ম একদম ইউজ করো না, খুব মুশকিলে পড়ে যাবে। ওকে, বাই।